হ্যালো মাই ডিয়ার অল লিটল ফিজিস্ট, আই হোপ যে তোমরা প্রত্যেকেই নিজস্ব পরিবারের সাথে সুস্থ স্বাভাবিক সুরক্ষিত অবস্থায় আছো। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ক্লাস আবারও আমি তোমাদের সাথে। আর আজ ইলেকট্রোস্ট্যাটিক্সের ওপর 14 ক্লাস। এই ক্লাসে আমরা ডিসকাস করব ডাইইলেকট্রিক্স বা পরাবিদ্যুৎ সম্পর্কে। তো বেসিক্যালি ফার্স্ট কোয়েশ্চেন যেটা তোমাদের মাথায় ঘুরছে, পরাবিদ্যুৎ কী? এটা আমরা তো এই ক্লাসের বেসিক পার্টেই বলে দেবো। এছাড়াও পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং থিং আমরা এই ক্লাসেই জানবো। তো আমি যেটা অবজার্ভ করেছি বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে, যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর কনফিউজড অন দিস টপিক ডাইইলেকট্রিক্স, অর ইউ ক্যান সে দ্যাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর getting stuck to understand that why they are studying this topic dielectric on the chapter of electric field. So after this class you will have the clear idea that why you are studying this topic dielectrics in this chapter. Okay, তো তার জন্য যেটা তোমাদের করতে হবে, পেন পেপার নো। সো আজকের ক্লাস করার জন্য ইউ ডোন্ট নিড এনি পেন পেপার, ইউ জাস্ট নিড টু গিভ ইউর হার্ট টু মি। ওকে, না আমাকে দিতে হবে না ফর দিস ক্লাস। এই ক্লাসকে তোমার মনটা দিলেই হবে। মনের কথা শুনলেই একটা রোম্যান্টিক ভাব চলে আসে, বদমাইশি খালি। থাক, তোমার মনটা কোথাও দিতে হবে না, তোমার কাছেই থাক। আপাতত ওখান থেকেই ফিল করতে থাকো এই ক্লাসটাকে। ওকে, তো ডাইইলেকট্রিক্স বা পরাবিদ্যুৎ মানে পরাবিদ্যুৎ। এই বিদ্যুৎ কেমন বিদ্যুৎ সব জানবো আমরা। কিছু বইতে পরাবিদ্যুৎকে সরাসরি ইনসুলেটর বা অন্তরক বলা হয়। এটা ভুল না, আবার প্রপারভাবে যদি দেখা যায় সঠিকও না। তাহলে কি অ্যাকচুয়ালি ডাইইলেকট্রিক্স? ডাইইলেকট্রিক্স কিন্তু একটা ইনসুলেটরের টাইপ, অর্থাৎ ইনসুলেটরের এক ধরনের প্রকার বলা যেতে পারে। অর্থাৎ ডাইইলেকট্রিক্স মানেই ইনসুলেটর, ঠিক আছে, বাট ইনসুলেটর মানেই যে ডাইইলেকট্রিক্স না, এটা ভুল। বা এর কোনো গ্যারেন্টি নেই যে ইনসুলেটরগুলোই ডাইইলেকট্রিক্স হতে হবে, কারণ অনেক ইনসুলেটর বা আইডিয়াল ইনসুলেটর কিন্তু ডাইইলেকট্রিক্স না। তো আমরা ক্লাসের সাথে সাথে বুঝতে থাকবো যে ডাইইলেকট্রিক্স এবং ইনসুলেটর অর্থাৎ পরাবিদ্যুৎ এবং অন্তরকের মধ্যে কী পার্থক্য আছে। তা না হলে তো পরাবিদ্যুৎ কেন পড়ছি, অন্তরকই তো পড়ে নিতে পারতাম। তো কিছু তো পার্থক্য আছে, তাই কারণের জন্যই এই নাম ডিফারেন্ট করা হয়েছে। ওকে, সো বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেফিনেশন যেটা আছে ডাইইলেকট্রিক্সের, সেটা কি? Dielectrics are a type of insulator which can be polarized in the presence of an external electric field. তো বেসিক্যালি ডাইইলেকট্রিক্সের যে স্ট্যান্ডার্ড ডেফিনেশনটা হয় সেটা হচ্ছে ডাইইলেকট্রিক্স আর আ টাইপ অফ ইনসুলেটরস which can be polarized in the presence of an external electric field. এখানে যে টার্মটা ব্যবহার করেছি পোলারাইজড, সেটা নিয়ে আমি ইলেকট্রিক্যাল ইন্ডাকশন অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের সেকেন্ড ক্লাসের ডিটেলসে আলোচনা করেছিলাম, এবং এটা তো বলেওছিলাম, তার সাথে ইনসুলেটরের যে আইডিয়া ছিল সেটাও বলেছিলাম। তো ক্লাসটা যদি না করে থাকো তো পোলারাইজেশন কী বা পোলারাইজড অবস্থা কোনটাকে বলবো সেটা আমরা এই ক্লাসেও কিন্তু ডিসকাস করব। ওকে, তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনেশন। তাহলে আমরা এটুকু তো বুঝতে পারলাম যে ডাইইলেকট্রিক্স মানে অন্তরকের একটা প্রকার, কিন্তু প্রত্যেকটা অন্তরকই যে ডাইইলেকট্রিক্স হবে তা নয়। তাহলে আমরা লিখতে পারি অল ডাইইলেকট্রিক্স are insulator, but all insulator
ইনসুলেটরস আর নট ডাইইলেকট্রিক্স। ওকে, তো আমরা এটুকু তো কনফার্ম হয়ে গেলাম যে ডাইইলেকট্রিক্স একটা প্রকার। ওকে, তাহলে এই প্রকারটা কোথায় পাবো? এখন ইনসুলেটর কি? ইনসুলেটর হচ্ছে যার ভেতরে কোনো ফ্রি ইলেকট্রনস থাকে না এবং যা কারেন্ট ইলেকট্রিসিটিকে অবজার্ভ করে না বলতে পারো, বা বলতে পারো যে কারেন্ট ইলেকট্রিসিটির যে ফিনোমিনা দেখায় না, যে ধরনের সাবস্ট্যান্স, তাকে আমরা বলতে পারি ইনসুলেটর। অর্থাৎ ইনসুলেটরের মধ্যে দিয়ে ইলেকট্রনসের ফ্লো হয় না। তো ইলেকট্রনসের ফ্লো হওয়ার জন্য যা লাগে সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রনস। ন্যাচারালি ইনসুলেটরের মধ্যে এই ফ্রি ইলেকট্রনসের এক্সিস্টেন্স নেই। তো ইনসুলেটর নিয়ে তো আমি ওই ক্লাসের ডিটেলসে বলেছিলাম। তো আমরা এটা বুঝতে পারলাম যে ইনসুলেটরের মধ্যে কিন্তু ফ্রি ইলেকট্রনস নেই। তাহলে ইনসুলেটরের মধ্যে যে ইলেকট্রনস থাকে সেগুলো সবই কিন্তু রেস্ট্রিকটিভ, অর্থাৎ বাঁধা ধরা, মানে অ্যাটমস ছেড়ে বেরিয়ে যাবে না। এখন ইনসুলেটরকেও কিন্তু অ্যাজ এ কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা যায় যদি আমরা ব্রেকডাউন ভোল্টেজ ব্যবহার করি। তো সেই জায়গায় আমরা যাবো না আজকের এই ক্লাসে। তো আমরা এটা ন্যাচারালি বুঝতে পারবো বা বলবো যে ইনসুলেটরসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় না। ক্লিয়ার? সো ইনসুলেটরের মধ্যে দিয়ে ফ্রি ইলেকট্রনস থাকে না। সিমিলারলি আমরা বলতে পারি যে ডাইইলেকট্রিক্সের মধ্যেও ফ্রি ইলেকট্রনস থাকে না, কারণ ডাইইলেকট্রিক্সও তো এক ধরনের ইনসুলেটর। তাহলে ডাইইলেকট্রিক্সের মধ্যেও ফ্রি ইলেকট্রনস থাকবে না। ওকে, ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখব ন্যাচারাল অ্যাটমস সম্পর্কে। কারণ যে কোনো সাবস্ট্যান্সই তৈরি হয়েছে অ্যাটম বা মলিকিউলসের প্রেজেন্টেশনসে। তো ন্যাচারাল অ্যাটমস, জেনারেলি অ্যাটমস কিসের কম্পোজিশনে তৈরি হয়? ইলেকট্রনস, প্রোটনস, নিউট্রনস। Atoms are being composed of electrons cloud and nucleus. সো জেনারেলি অ্যাটমস তৈরি হয় ইলেকট্রনসের ক্লাউড, অর্থাৎ ইলেকট্রনসের মেঘ থাকে একটা অঞ্চলে, এবং একটা অঞ্চলে থাকে নিউক্লিয়াস, যেখানে প্রোটন এবং নিউট্রন এক্সিস্ট করে। তো ডায়াগ্রাম অনুযায়ী যদি আমরা দেখি ন্যাচারাল কন্ডিশনসে, তাহলে এই সেকশনসটাকে আমরা বলতে পারি নিউক্লিয়াস সেকশন। আর এই যে অংশটা নিউক্লিয়াস বাদ দিয়ে এখানে এক্সিস্ট করে ইলেকট্রনস। সো এটাকেই আমরা বলবো ইলেকট্রনস ক্লাউড, যেখানে একটা নয় অনেক ইলেকট্রনস আছে। সিমিলারলি নিউক্লিয়াসের মধ্যে একটাই যে প্রোটন থাকবে এরকম নয়, কারণ আমরা জানি অ্যাটমিক স্ট্রাকচারেও আমরা পড়েছিলাম যে ভেরিয়াস প্রোটনস এক্সিস্ট করতে পারে, তার উপরেই পরমাণুর ক্রমাঙ্ক, নামকরণ এগুলো ডিপেন্ড করে। তো প্রোটনসও এখানে এক্সিস্ট করছে এবং ইলেকট্রনস তার বাইরে ইলেকট্রনস ক্লাউডের মধ্যে এক্সিস্ট করছে। এখন একটা কনসেপ্ট আমি ইলেকট্রিক ডাইপোল চ্যাপ্টারে বলেছিলাম, যখনই ইলেকট্রনস ক্লাউডের কথা আসে সেই ক্লাউডসের মধ্যে তো অনেক ইলেকট্রনস থাকে এবং বিভিন্ন ইলেকট্রনস বিভিন্ন জায়গায় থাকে। তাহলে বিভিন্ন জায়গাতেই ইলেকট্রনস থাকার দরুন চার্জ ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তাহলে সেক্ষেত্রে এখানে যদি একটা ইলেকট্রনস থাকে, এখানে একটা চার্জ আছে ইলেকট্রনসের, অর্থাৎ নেগেটিভ চার্জ। এখানে একটা যদি ইলেকট্রনস থাকে, এখানে একটা নেগেটিভ চার্জ আছে। এরকমভাবে বিভিন্ন জায়গায় নেগেটিভ চার্জ ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। কিন্তু যদি বলা যায় যে এই সমস্ত চার্জের সেন্টার অফ দ্য চার্জ কোথায় আছে, সিমিলার কনসেপ্ট সেন্টার অফ দ্য মাসের মতো। মাস ডিস্ট্রিবিউটেড হয়ে থাকতে পারে, বাট তাদের সেন্টার অফ দ্য মাস বলেই দিচ্ছে সেন্টার অফ দ্য মাস, মানে অল মাসের যে সেন্টার পয়েন্ট, যেখানে সব মাস কেন্দ্রীভূত হয়ে আছে বলে মনে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই চার্জেরও ওই একই কনসেপ্ট ডেভেলপ করব। তাহলে সেন্টার অফ দ্য চার্জ কনসেপ্টটা কিসের? অনেকটা সেন্টার অফ দ্য মাসেরই মতো, কিন্তু সেটা চার্জের।
তাহলে সেন্টার অফ দ্য নেগেটিভ চার্জ অর্থাৎ বিভিন্ন অ্যাটমস যেটা বিভিন্ন ইলেকট্রনস যেটা ইলেকট্রন ক্লাউডের মধ্যে আছে বা ইলেকট্রনস ক্লাউড বা ইলেকট্রন ক্লাউড। তো ইলেকট্রন ক্লাউডের মধ্যে যে বিভিন্ন ইলেকট্রনসগুলো আছে যার দরুন বিভিন্ন জায়গায় নেগেটিভ চার্জ এক্সিস্ট করছে, তাদের সেন্টার অফ দ্য নেগেটিভ চার্জ একটা পয়েন্টে এক্সিস্ট করে। জেনারেলি ন্যাচারাল অ্যাটমে কী হয়, বা বেশিরভাগ ন্যাচারাল অ্যাটমসের ক্ষেত্রে কী হয়, যে এই সেন্টার অফ দ্য নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রনসের দরুন যে সেন্টার অফ দ্য চার্জ পাচ্ছি সেই নেগেটিভ চার্জটা এবং প্রোটনসের দরুন বিভিন্ন জায়গায় প্রোটনস আছে, তো বিভিন্ন প্রোটনসের দরুন যে সেন্টার অফ পজিটিভ চার্জ পাবো ন্যাচারালি একই জায়গায় প্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একই পয়েন্টে সেন্টার অফ পজিটিভ চার্জ, আচ্ছা পুরোটা লিখছি, পজিটিভ চার্জ অ্যান্ড সেম পয়েন্টে বিলংস করছে সেন্টার অফ নেগেটিভ চার্জ। তাহলে এবারে ভাবো যদি একই পয়েন্টে দু ধরনের চার্জ থাকে তাহলে সেটা জেনারেলি কোনো ফিল্ড ক্রিয়েট করবে না, কারণ একই পয়েন্টে যদি পজিটিভ চার্জ থাকে তার দরুন একটা ফিল্ড ক্রিয়েট হতো, আবার সেই পয়েন্টে যদি নেগেটিভ চার্জ থাকে তার দরুন একটা ফিল্ড ক্রিয়েট হতো। এখন ফিল্ড যে আছে সেটা পরিমাপ করতে আমরা ফিল্ড ইন্টেন্সিটি ব্যবহার করতাম। তো সাপোজ মনে করো এখানে প্লাস কিউ চার্জ আছে, আবার সেম জায়গায় নেগেটিভ কিউ চার্জ আছে, অর্থাৎ সেন্টার অফ চার্জ পজিটিভ কিউ ফর প্রোটনস, সেন্টার অফ নেগেটিভ চার্জ মাইনাস কিউ ফর ইলেকট্রনস। তো সেক্ষেত্রে যদি আমরা একটা পয়েন্ট নিই প্রথম পজিটিভ কিউ এর জন্য, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো বাইরের ডাইরেকশনস বরাবর অর্থাৎ পজিটিভ থেকে বাহিরমুখী। নেগেটিভ চার্জের জন্য আরেকটা ইলেকট্রিক ফিল্ড পাবো যেটা হচ্ছে এই ডাইরেকশনস বরাবর, যাদের ম্যাগনিটিউড কী হবে, সেম হবে, কারণ ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ড করে এই চার্জের ম্যাগনিটিউডের ওপর। তাহলে সেক্ষেত্রে ম্যাগনিটিউড ইকুয়াল আসবে বাট ডাইরেকশনস কী হবে, অপোজিট আসবে। তো এখানে যদি আমরা ফিল্ডের কথা বলি নেট ফিল্ড ইজ ইকুয়াল টু 0। তো ন্যাচারাল অ্যাটম এই কারণেই আমরা বলি নিউট্রাল অবস্থায় আছে, যে অ্যাটমসের মধ্যে কিন্তু প্রচুর চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, কিন্তু ন্যাচারাল অ্যাটমসের এই পজিটিভিটি এবং নেগেটিভিটি একই জায়গায় থাকার দরুন চার্জটাকে বা অ্যাটমটাকে মানে চার্জগুলো তো একে অপরে প্রশমিত হয়ে যাচ্ছে এবং অ্যাটমটাকে আমরা বলতে পারি যে নিউট্রাল অবস্থায় আছে। তো বেসিক্যালি এই কারণের জন্যই যে কোনো অ্যাটম নিউট্রাল অবস্থায় থাকে, যেখানে তাদের মধ্যে কিন্তু চার্জ এক্সিস্ট করছে। ওকে, তো সেন্টার অফ পজিটিভ চার্জ এবং সেন্টার অফ নেগেটিভ চার্জ একই জায়গায় থাকে ন্যাচারাল বা মোস্ট অ্যাটমসের মধ্যে, সব অ্যাটমসের মধ্যে নয় কিন্তু, কারণ যে অ্যাটমসের মধ্যে ন্যাচারাল অবস্থায় একই জায়গায় থাকে না তারা কি গঠন করে, ডাইপোল গঠন করে। তো ইলেকট্রিক ডাইপোলে আমি এগুলো ডিসকাস করেছিলাম। ওকে, এবার আমরা দেখব যে এই অ্যাটমটা কি যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্রেজেন্ট করে দিই তাহলে কি হবে। অর্থাৎ এখন তো কোনো ইলেকট্রিক বা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এটা নেই, যদি এই অ্যাটমটাকে এক্সটার্নাল একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এন্টার করে দিই তাহলে কি ঘটবে। আজকে তো নোট করার কোনো পালা নেই, কারণ আমি বারণই করে দিয়েছি। একবার বারণ করলে হয়, আর তো একদমই না। ওকে, আচ্ছা, তো জেনারেলি একটা ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা আমি আগে অ্যাটমটাকে ড্র করব। আচ্ছা, একটা ইলেকট্রিক ফিল্ড ড্র করে নিচ্ছি, বেশ কিছুটা জায়গা স্পেস রাখছি, কারণ ওই জায়গায় আমি অ্যাটমস ড্র করব। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনস হয় পজিটিভ টু নেগেটিভ দিক বরাবর, অনেকবার বলেছি। তো জেনারেলি আমি এই জায়গাটা একটু স্পেস রেখেছি, এখানে আছে, কিন্তু আমি ড্রয়িংটা যেহেতু একটা অ্যাটমের করব সেহেতু আমার একটা স্পেস লাগবে, তো সেই কারণের জন্য আমি এখানে খালি রেখেছি। তো এখানে যদি আমরা ওই জেনারেল অ্যাটমটাকেই প্লেসড করে দিই, মানে একটা ন্যাচারাল অ্যাটমকেই যদি আমরা এখানে প্লেসড করে দিই, যার দরুন কোনো ইলেকট্রিক ফিল্ড আপাতত জেনারেট হচ্ছিল না, তো সেক্ষেত্রে দেখো এর যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস সেকশনে প্রোটনস আছে, তাহলে সেন্টার অফ পজিটিভ চার্জ আছে, কারণ প্রোটনসেরও মিড পয়েন্ট মানে প্রোটনসগুলোরও এমন একটা পয়েন্ট পাবো যেখানে সেন্টার অফ পজিটিভ চার্জ এক্সিস্ট করছে। তাহলে সেক্ষেত্রে এপারে যেহেতু পজিটিভিটি আছে ওপারে নেগেটিভিটি আছে, তাহলে পজিটিভ চার্জ রিপালসের দরুন একটু স্লাইটলি মুভ করবে, বা আমরা উল্টো দিকেও বলতে পারি যে ইলেকট্রনসের যে ক্লাউড আছে
সেই ক্লাউডে তো ইলেকট্রনস আছে, তাহলে ইলেকট্রনসগুলো একটু অ্যাট্রাক্টেড হয়ে পড়বে, অর্থাৎ কার দিকে? পজিটিভিটির দিকে, অর্থাৎ এই ডাইরেকশনস বরাবর। তো তখন কি হবে? এটা স্ট্রেচড হতে থাকবে, কারণ ইলেকট্রনস তো বিভিন্ন জায়গায় আছে। অ্যাটমসের ইলেকট্রনস যদি এইরকম একটা ক্লাউডের মধ্যে থাকে, এখন ওই পারের পজিটিভিটি যদি ইলেকট্রনসকে টানতে থাকে ফর ইলেকট্রিক্যাল ইন্ডাকশনস, কি হবে? সমস্ত ক্লাউডের নেগেটিভিটি অর্থাৎ নেগেটিভ চার্জগুলো এই ডাইরেকশনস বরাবর মুভ করবে। তাহলে অ্যাটমটার একটা স্ট্রেচড অবস্থা আসবে, লুকস লাইক দিস। অর্থাৎ কি? অ্যাটমের যে ক্লাউডটা আছে সেগুলোকে যদি আমরা টানতে থাকি, তাহলে অ্যাটমসটা কী হবে? একটু ওভাল আকৃতির মতো হবে। তো সেক্ষেত্রে এর যে ইলেকট্রনসগুলো আছে এই পারে, ক্লাউডসের এই পারের দিকে আসবে। তো সেন্টার অফ নেগেটিভ চার্জ যেটা প্রেজেন্ট হয় সেটা এই ডাইরেকশনস বরাবর তৈরি হবে, এবং সেন্টার অফ পজিটিভ চার্জ যেটা প্রেজেন্ট হয় এই ডাইরেকশনস বরাবর তৈরি হবে। ক্লিয়ার হলো না তো? দেখো, ইলেকট্রনসগুলো যদি একটা পোর্শনসের দিকে চলে আসে, তাহলে তাদের যে সেন্টার অফ চার্জ ছিল, যেটা আগে এই পজিশনসে ছিল, সেটা আস্তে আস্তে এই দিকে হেলে আসবে, তাহলে কিছুটা ডিসপ্লেসড হবে সেন্টার অফ চার্জের। কার সেন্টার অফ চার্জের? না, ইলেকট্রনসের সেন্টার অফ চার্জের। সিমিলারলি প্রোটনসগুলোর দরুন যে পজিটিভ সেন্টার অফ চার্জ ছিল একটু ডিসপ্লেসড হবে, প্রেজেন্ট হবে ইকুয়াল অ্যামাউন্ট, মানে অর্থাৎ ইকুয়াল ম্যাগনিটিউডের দুটো অপোজিট ডাইরেকশনসের সেন্টার অফ চার্জ। কারণ ন্যাচারাল অ্যাটমসে যে পরিমাণ নেগেটিভ চার্জ থাকে সেই পরিমাণই পজিটিভ চার্জ থাকে। তো সেক্ষেত্রে এটাকে আমরা নেগেটিভ এবং এটাকে আমরা পজিটিভ ড্র করছি। তো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলেই ন্যাচারাল অ্যাটমস এইরকম স্ট্রাকচার ধারণ করবে। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি সেন্টার অফ নেগেটিভ চার্জ, সেন্টার অফ পজিটিভ চার্জ। তাহলে দুটো আলাদা আলাদা জায়গায় প্লেসড করছে, প্রেজেন্ট করছে ইলেকট্রিক ডাইপোল। কারণ যখনই ইকুয়াল অ্যামাউন্টের দুটো চার্জ তাদের মধ্যে একটা ডিস্টেন্স মেনটেন করে অবস্থান করে, তখনই তৈরি হয় ডাইপোল। ন্যাচারাল ডাইপোলগুলো অ্যাটমসের মধ্যেই পাওয়া যায়, সব অ্যাটমসের মধ্যে নয় কিন্তু ইলেকট্রিক ফিল্ডে রাখলে সব ইনসুলেটরি যে অ্যাটমস ছিল, ইনসুলেটর বা ডাইইলেকট্রিক্সের যে ইনসুলেটর না, ডাইইলেকট্রিক্সের যে অ্যাটমস ছিল সেই অ্যাটমসগুলো এইরকমভাবে ইলেকট্রিক ডাইপোল প্রেজেন্ট করে। ওকে, তো ক্লিয়ার হয়েছে? কিন্তু মনে রাখবে যে একটা আইডিয়াল ইনসুলেটর কিন্তু এই রকমভাবে কোনো ইলেকট্রিক ডাইপোল প্রেজেন্ট করবে না। এখন আমরা জানি ডাইপোল প্রেজেন্ট হলে ডাইপোল মোমেন্ট তৈরি হবে। আর যদি আমরা ভালো করে অবজার্ভ করি যে পজিটিভ থেকে নেগেটিভ দিক বরাবর, তাহলে এখানেও একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় যার ডাইরেকশনস পজিটিভ থেকে নেগেটিভ বরাবর। কি মনে পড়ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কথা? তো সেক্ষেত্রে পজিটিভ থেকে নেগেটিভ বরাবর এটা হচ্ছে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড, আর এটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। সো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে যখন কোনো ডাইইলেকট্রিক্স বা যে কোনো অ্যাটমকে প্লেস করিয়ে দেওয়া হয়, ডাইপোল গঠন করে, যার দরুন ভেতরে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এবং এই ইলেকট্রিক ফিল্ডের জন্য দায়ীটা হচ্ছে এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। কারণ যখন এটা ছিল না, অর্থাৎ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যখন ছিল না, অ্যাটমের মধ্যে কিন্তু কোনো ইলেকট্রিক ডাইপোল তৈরি হয় না, অর্থাৎ কোনো ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় না। ডাইপোল তৈরি হয়েছে মানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়েছে, ডাইপোল ছিল না মানে কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না, একটু আগেই বলেছে। তাহলে সেক্ষেত্রে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। এখন যদি নেট অ্যামাউন্টের ইলেকট্রিক ফিল্ডের কথা বলা যায়, সেটা গিয়ে কীরকম দাঁড়ায়? একটা এক্সটার্নাল ফিল্ড, একটা ইন্টারনাল ফিল্ড, দুটোকে বাদ দিলেই যেটা হয় সেটাই হচ্ছে ই নেট ইজ ইকুয়াল টু EX মাইনাস EI এক্সটার্নাল। যদি এটা সাপোজ জিরো হয়ে যায়, কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু এটা জিরো হয়ে যায়। কেন হয় আমি বলবো, আজকের এই ক্লাসেই ডিসকাস করবো। তো আপাতত কিন্তু এই পয়েন্টটা মনে রাখতে হবে। ওকে, তো এতক্ষণ আমরা দেখলাম যে কোনো অ্যাটমকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডেতে রাখলে অ্যাটম একটা ডাইপোল প্রেজেন্ট করে। ডাইপোলের মধ্যে থাকে দুটো পোল, একটা পজিটিভ পোল, একটা নেগেটিভ পোল। তো সেক্ষেত্রে এই ঘটনায় যে অ্যাটমের স্ট্রাকচার তৈরি হয় সেটা একটুখানি স্ট্রেচিং অবস্থা দেয় অ্যাটমটাকে। তো সেক্ষেত্রে এই ঘটনাকেই বলা হয়, পুরোটা ড্র করছি না, মনে রাখবে পুরোটাতেই কিন্তু ইলেকট্রিক ফিল্ড আছে এক্সটার্নাল। তো সেক্ষেত্রে এই ঘটনাটা কি বলা হয়? পোলারাইজেশন। পোলারাইজড করা মানে হচ্ছে পোল প্রেজেন্ট করা।
সো দিস প্রসেস ইজ নোন অ্যাজ পোলারাইজেশন। ওকে, তাহলে এই ঘটনাকেই আমরা বলবো পোলারাইজেশন। তাহলে যে কোনো অ্যাটমসের মধ্যে যদি ডাইপোল প্রেজেন্ট হয় আমরা বুঝবো যে অ্যাটমটার পোলারাইজড হয়েছে। ওকে, যখন এটা প্রেজেন্ট হবে মনে রাখতে হবে যে সেটা এক্সটার্নাল ফিল্ডের দরুন হয়েছে, তারপরে অ্যাটমস পোলারাইজড অবস্থায় গিয়েছে। ওকে, তাহলে এবার আমরা দেখব ডাই ইলেকট্রিক্সের, অর্থাৎ ডাইইলেকট্রিক্স যে সাবস্ট্যান্স আছে, ডাইইলেকট্রিক সাবস্ট্যান্স কি কি ধরনের হয়। একটা হয় পোলার সাবস্ট্যান্স, আর দ্বিতীয়টা হয় নন পোলার সাবস্ট্যান্স। কি এর মধ্যে ডিফারেন্স আছে? ন্যাচারাল অবস্থাতে যদি কোনো অ্যাটম ডাইপোল প্রেজেন্ট করে রাখে তাহলে তাকে আমরা বলবো পোলার সাবস্ট্যান্স। আর যদি দেখি ন্যাচারাল অবস্থাতে কোনো অ্যাটম ডাইপোল প্রেজেন্ট করে নেই, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের দরুন ডাইপোল প্রেজেন্ট করছে, তাহলে আমরা তাকে বলবো নন পোলার সাবস্ট্যান্স। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা নিচ্ছি নন পোলার সাবস্ট্যান্স হচ্ছে CH4, CO2, O2 এটসেট্রা। পোলার সাবস্ট্যান্স হচ্ছে H2O, NH3 এটসেট্রা। H2O নিয়ে আমি ডিটেলসে কিন্তু ইলেকট্রিক ডাইপোলে পড়িয়েছিলাম যে কিভাবে পোলারাইজড অবস্থায় থাকে। তাহলে পোলার সাবস্ট্যান্সের মধ্যে মাথায় রাখতে হবে যে অটোমেটিক্যালি ডাইপোল ছিল, তাহলে ডাইপোল থাকার দরুন যদি তাকে ইলেকট্রিক ফিল্ডে রাখা হয় তাহলে কী হবে, আরও স্ট্রেচড হবে, মানে ডাইপোলের যে ডিস্টেন্সটা থাকে, অর্থাৎ দুটো চার্জ পার্টিকেলসের মধ্যে যে ডিস্টেন্সটা থাকে সেটা আরও ইনক্রিজ হয়ে যায়। সো ডাইপোল মোমেন্ট ইনক্রিজ করে, ইভেন ইলেকট্রিক ফিল্ড, ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড স্ট্রং হয়। আর নন পোলার যে সাবস্ট্যান্সগুলো আছে তার ভেতরে তো ডাইপোল থাকেই না ন্যাচারাল অবস্থায়, যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয় তখন ডাইপোল প্রেজেন্ট করে। ওকে, এই হচ্ছে জেনারেল ডিফারেন্সেস। ওকে, তাহলে এবার আমরা দেখব যে এর ন্যাচারাল ডায়াগ্রামটা কীরকম হচ্ছে। ইন অ্যান এক্সটার্নাল electric field for polar substance, পোলার সাবস্ট্যান্সের মধ্যে ন্যাচারাল অবস্থাতেই কি বললাম, ডাইপোল প্রেজেন্ট হয়ে আছে। তো আমরা একটা সাবস্ট্যান্স নিচ্ছি যার ভেতরে অনেক অ্যাটম আছে, তো ন্যাচারাল অবস্থায় অ্যাটমগুলো কীরকম থাকবে, এইরকমই অবস্থায় থাকবে। আমরা এখানে ড্রয়িং পারপাসে এইভাবে ড্র করছি। ওকে, তো যখনই এটাকে এক্সটার্নাল, এখানে কিন্তু ফিল্ড নেই, ফিল্ড না থাকার দরুন পোলার সাবস্ট্যান্স এইরকম অবস্থায় আছে। একে যখন আমি একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখবো, সো ইন ফিল্ড একটা সজ্জা তৈরি করবে। যে সজ্জার মধ্যে কিন্তু এই যে ডাইপোলগুলো ছিল বা এই ডাইপোলের মধ্যে যে ডিস্টেন্স ছিল সেই ডিস্টেন্সটা একটু ইনক্রিজ হবে। একটা করে নেগেটিভ, একটা করে পজিটিভ। তাহলে আমরা জানি যে ইন্টারনাল ফিল্ডও জেনারেট হয়েছে। সো এই নেট ফিল্ড কীভাবে ক্যালকুলেট করব, নেট ফিল্ড ক্যালকুলেট করব যে পরিমাণ এক্সটার্নাল ফিল্ড আছে মাইনাস ইন্টারনাল ফিল্ড। তো সেক্ষেত্রে আমরা পেয়ে যাব নেট ফিল্ড, বিকজ ইন্টারনাল ফিল্ড যেটা আছে সেটা ডাইরেকশানস এই দিক থেকে এই দিক বরাবর, কারণ ইন্টারনাল ফিল্ডের ডাইরেকশানস বলছি, ডাইপোল মোমেন্টের ডাইরেকশান না। ইন্টারনাল ফিল্ডের ডাইরেকশানস হচ্ছে এই সাইড থেকে এই সাইড বরাবর, কারণ এটা পজিটিভ এটা নেগেটিভ, সো পজিটিভ থেকে নেগেটিভ বরাবর। সো ইন্টারনাল ফিল্ড আছে অপোজিট ডাইরেকশানসে, এক্সটার্নাল ফিল্ড আছে অপোজিট ডাইরেকশানসে। তাহলে ইন্টারনাল ফিল্ড এক্সটার্নাল ফিল্ডকে কী করছে, একটু হলেও রিডিউস করছে।
পুরোপুরি রিডিউস করে দিলে তো ওটা জিরো হয়ে যাবে। আর পুরোপুরি যদি রিডিউস না করতে পারে, একটু হলেও রিডিউস করতে পারে, তাহলে এক্সটার্নাল ফিল্ডের যে ইন্টেন্সিটি থাকে, অর্থাৎ এপার থেকে মুভ করে এপার থেকে যখন বেরোচ্ছে সেটা কিন্তু কমে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুটা হলেও কমে কোথায় গেল, ইলেকট্রিক ফিল্ডটা কমে কোথায় গেল। এখানে একটা কোয়েশ্চেন্স আসে যে ইলেকট্রিক ফিল্ডটা কমে কোথায় গেল। তাহলে এই যে সাবস্ট্যান্সটা ছিল এ স্টোর করে নিয়েছে, কিছু মনে পড়ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটির কথা, যেখানে আমি বলেছিলাম যে কোনো সাবস্ট্যান্সের স্টোরিং এবিলিটি হচ্ছে তার পারমিটিভিটি, তাই তো। তাহলে সেক্ষেত্রে এর ভেতরে স্টোরিং এবিলিটি কি অনেকটা বেশি হয়ে যাবে যদি এর ভেতরের ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড বেশি হয়ে থাকে। তাহলে এই যে এক্সটার্নাল ফিল্ড যেটা ছিল, যেটা বেরিয়ে যাচ্ছে, যেটা দিয়েছিলাম আর যেটা বেরিয়ে যাচ্ছে, তার ভেতরে কিছুটা গ্যাপ পড়ে যাচ্ছে। তাহলে সেই ফিল্ড কোথায় যাচ্ছে, সেই ফিল্ড এই সাবস্ট্যান্সের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। এখানে একটা কথা কিন্তু রিমার্কেবল, সেটা হচ্ছে যে এটাই, যখন কোনো নন পোলার সাবস্ট্যান্স, একটু পরেই আমরা যেটা নেব নন পোলার সাবস্ট্যান্স, যেটা আমরা একটু আগে যেটা দেখিয়েছি, সেটাকে যখন কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয় তখন কি হয়, একটা ডাইপোল ক্রিয়েট করে এবং অ্যাটম স্ট্রেচড অবস্থায় থাকে। এখন যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে বার করে দেওয়া হয়, অর্থাৎ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড থেকে সাবস্ট্যান্সকে বার করে নিয়ে এসছে, সেক্ষেত্রে কিন্তু এটা যে আগের মোমেন্টে ফিরে যাবে বা ফিরে যেতে কত সময় লাগবে এর ক্যালকুলেশনস কিন্তু প্রপারলি করা যায় না। কারণ ওই ডাইপোল অবস্থাতে থেকেও যেতে পারে, কয়েক বছরও থাকতে পারে, কয়েক সেকেন্ডও থাকতে পারে, ইভেন কয়েক মিলি সেকেন্ডও থাকতে পারে। তো সেটা ডিপেন্ড করে পুরোপুরি সাবস্ট্যান্সের উপর, যে সেটা তৎক্ষণিক আসবে কি অনেক সময় লাগবে। ওকে, এবারে আমরা দেখব নন পোলার সাবস্ট্যান্সের ঘটনা। নন পোলার সাবস্ট্যান্স এবং পোলার সাবস্ট্যান্সকে বাংলায় অমেরুবর্তী পদার্থ এবং মেরুবর্তী পদার্থ বলা হয়। নন পোলার সাবস্ট্যান্স, তো নন পোলার সাবস্ট্যান্সগুলোর অ্যাটম থাকে জেনারেলি এইরকম অবস্থায়। এখন কোনো মলিকিউলসের মধ্যে যদি নিই, আমরা কিন্তু স্পেসিফিক সাবস্ট্যান্স নিচ্ছি, অর্থাৎ কোনো নির্দিষ্ট পদার্থ নিচ্ছে। যদি মলিকিউলসের মধ্যে থাকে, অর্থাৎ কোনো যৌগিক অণু প্রেজেন্ট করে রাখে, তাহলে হয়তো স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট আসবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে ন্যাচারাল অবস্থায় কোনো ডাইপোল নেই, বাট ইন ফিল্ড এই সাবস্ট্যান্সকে যখন ফিল্ডের মধ্যে রাখা হচ্ছে, ফিল্ডের একটা পজিশন থেকে পজিটিভ, একটা পজিশন থাকে নেগেটিভ, তো ফিল্ড এই ডাইরেকশনস বরাবর ওয়ার্ক করতে থাকে। তো এর ভেতরে আমরা ড্র করছি এই সাবস্ট্যান্সগুলো, সরি এই অ্যাটমগুলো ডাইপোল প্রেজেন্ট করবে। ওকে, তাহলে এই রকম সজ্জা সৃষ্টি করবে ফিল্ডের মধ্যে গেলে। তো এই হচ্ছে পোলার আর নন পোলার সাবস্ট্যান্সের মধ্যে ডিফারেন্সেস। আর এটার ক্যালকুলেশনসের দরুন আমরা বুঝতে পারবো যে নেট যে ইলেকট্রিক ফিল্ড রিমেন্স থাকলো সেটা কত। কারণ এই সাবস্ট্যান্সের দরুন ইলেকট্রিক ফিল্ড জেনারেলি কমে যায়, রিডিউস হয়ে যায়। তো কীভাবে রিডিউস হয় আমরা সেটা বুঝতে পারলাম দুটো দরুন। ওকে ওকে, তো তোমরা অনেকক্ষণ ধরেই পেশেন্সলি শুনে যাচ্ছ। তাহলে এই টপিকের ওপর একটা যতদূর পড়িয়েছি তার উপর একটা কোয়েশ্চেন্স তোমাদের জন্য, যে আমরা একটু আগেই দেখেছি পোলার সাবস্ট্যান্সগুলো ন্যাচারাল অবস্থায় এই রকম থাকে এবং যখনই একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখা হয় তখন একটা সজ্জা প্রেজেন্ট করে। ফিল্টার ডাইরেকশনস দিয়ে দিচ্ছি ইএক্স বলে। তো সেক্ষেত্রে কেন এরা এমনভাবে নাচানাচি করে এই সজ্জা তৈরি করে? কেন? প্রিভিয়াস 3টে ক্লাসের ওপর বেস করি এই কনসেপ্টটা। সো 1 2 3 আমি বলে দিচ্ছি। দেখো, এই অবস্থায় পোলার সাবস্ট্যান্স একটা ডাইপোল প্রেজেন্ট করে রাখে, যার দরুন একটা ডাইপোল মোমেন্ট পাওয়া যায়। ডাইপোল মোমেন্টের
মান হয় কিউ ইন্টু এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স থাকে তার সমান ইন্টু পি ভেক্টর, যার ডাইরেকশানস নেগেটিভ থেকে পজিটিভ বরাবর। এখন আমরা জানি যে কোনো ডাইপোলকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিই তাহলে ডাইপোল কি করে, রোটেশন করে, অর্থাৎ ডাইপোলের মধ্যে একটা রোটেশনাল মোশন সৃষ্টি হয়। এবং ডাইপোল তার ইকুইলিব্রিয়াম কন্ডিশন পাওয়ার জন্য দেখা যায় ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশন থাকে ডাইপোল মুভমেন্টের ডাইরেকশন ঠিক তেমনই হয়। তো ন্যাচারালি এর বা এইরকম সজ্জা গঠনের যে মেন রিজন থাকে সেটা হচ্ছে ডাইপোল মুভমেন্ট। সো বিকজ অফ ডাইপোল মুভমেন্ট, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনসের জন্য কি হয়, ডাইপোল মুভমেন্ট তার নিজের ডাইরেকশনসকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনসে প্রেজেন্ট করে। তো সেই কারণের জন্যই এরা এমনভাবে সজ্জিত হয়ে যায়। ইন অ্যান ইলেকট্রিক field, the direction of dipole moment and electric field is same. তো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশন থাকে ডাইপোল মুভমেন্টের ডাইরেকশনসগুলো ঠিক তেমনই হয়। তো সেই কারণের জন্যই এই রকম পোলারাইজড থাকা এই অ্যাটমগুলো তার পোলারাইজেশন তো বৃদ্ধি করেই, সাথে সাথে কি হয় এইভাবে সজ্জিত হয়ে যায়। তো এটাই ছিল তার কারণ। ওকে ওকে তো একটু আগে আমরা বলেছিলাম যে কন্ডাক্টর যদি আমরা এই রকম ইলেকট্রিক ফিল্ডে রেখে দিই, বা প্রথম দিকেই আমরা বলেছিলাম তো যে কন্ডাক্টরকে যদি আমরা এরকম ফিল্ডে রেখে দিই তাহলে কন্ডাক্টর তার নিজের ভেতরে কোনো ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করতে পারে না। তার রিজন কী আছে, যেটা ডাইইলেকট্রিক্স পারছে কন্ডাক্টর পারছে না কেন? সো কন্ডাক্টর ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, তো বেসিক্যালি কন্ডাক্টরকে যখন আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিচ্ছি, তো আমরা জেনারেলি এটা একটা কন্ডাক্টর ধরে নিচ্ছি, এখানে অনেক অ্যাটমস আছে, তো সেক্ষেত্রে কন্ডাক্টরের মধ্যে থাকে ফ্রি ইলেকট্রনস। যখনই এটা ফিল্ডের মধ্যে রাখা হয় ফ্রি ইলেকট্রনসগুলো একদিকে আসতে থাকে, অপোজিট ডাইরেকশনসে পজিটিভিটি বাড়তে থাকে ফর দ্য রিজন অফ ইলেকট্রিক্যাল ইন্ডাকশন। তো সেক্ষেত্রে এরা এতটা পরিমাণ নিজেদের মধ্যে ফিল্ড তৈরি করে যেটা তাদের এক্সটার্নাল এই ফিল্ডকে প্রশমিত করতে পারে। কারণ এক্সটার্নাল ফিল্ড যতটা ক্রিয়েট হয় ওদের ফ্রি ইলেকট্রনসগুলো তত অ্যাকিউমুলেশন হয়ে ইন্টারনাল ফিল্ডকে অতটা পরিমাণে বাড়িয়ে দেয়। তাহলে এর ভেতর থেকে ক্রস করা এই মেটালিক সাবস্ট্যান্স বা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ক্রস করা যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আছে, সেম টু সেম ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট করে কন্ডাক্টর নিজে, বাট তাদের ডাইরেকশন থাকে অপোজিট। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই অপোজিট ডাইরেকশনসের দরুন নেট ফিল্ড যেটা হয় সেটা জিরো, কারণ ইন্টারনাল ফিল্ড ঠিক তেমনভাবে রিপ্রেজেন্ট করে একটা কন্ডাক্টর। সো ক্লিয়ার হয়েছে? তো এবার আমরা আসবো আজকের এই ক্লাসের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে, সেটা হচ্ছে যে আমরা এই ডাইইলেকট্রিক্স কেন পড়ছি ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে। তো বেসিক্যালি আমরা ডাইইলেকট্রিক্স নিয়ে যেটা অবজার্ভ করলাম যে ডাইইলেকট্রিক্স যখন কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে থাকে তখন নিজের মধ্যে ইলেকট্রিক ফিল্ডকে স্টোর করতে পারে। তো আমরা যদি এই ফিনোমেনার ওপর কিছু ডেভেলপ করি, ঠিক তেমনই হয়েছিল যে এই ফিনোমেনার ওপর ডেভেলপ করে উচ্চ মানের মানে গুড কোয়ালিটির ক্যাপাসিটর প্রেজেন্ট করা হয়েছিল। এখন ক্যাপাসিটর তো তোমাদের আমি পড়াইনি এখন, তো ক্যাপাসিটর যখন পড়বো বুঝতে পারবে ক্যাপাসিটর কি। তবে এখন সংক্ষেপে মনে রাখো, ক্যাপাসিটর হচ্ছে চার্জ ধারণের এবিলিটিযুক্ত একটা কি বলা যেতে পারে অবজেক্ট বা বস্তু, যেটার মেনলি কাজ হচ্ছে চার্জকে ধরে রাখা। তো এই চার্জকে ধরে রাখতে গেলে এই ডাইইলেকট্রিক্স কিন্তু খুব হেল্প করে। তো ডাইইলেকট্রিক্স যুক্ত ক্যাপাসিটর খুব ভালো কোয়ালিটির ক্যাপাসিটর প্রেজেন্ট করতে সাহায্য করে। ওকে,
তো বেসিক্যালি আমরা ইনসুলেটর আর ডাইইলেকট্রিক্সের মধ্যে কী পার্থক্য দেখলাম, যদি আরও একটা কোয়েশ্চেন্স থাকে। তো ইনসুলেটর মনে রাখতে হবে যে ইনসুলেটর একটা আইডিয়াল ইনসুলেটর ইলেকট্রিক ফিল্ডে অর্থাৎ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখলেও তার মধ্যে ডাইপোল প্রেজেন্ট করে না, যেখানে একটা ডাইইলেকট্রিক্স সহজেই প্রেজেন্ট করে। তো ডাইইলেকট্রিক্স একটা উইকার ইনসুলেটর বলতেই পারি। তো সেক্ষেত্রে তারপরে ডাইপোল মুভমেন্ট যা যা আমরা পড়লাম। ওকে, তো ক্যাপাসিটরকে আমরা কিভাবে ড্র করব, আর ক্যাপাসিটরের মধ্যে কিভাবে এই ডাইইলেকট্রিক্স তার মধ্যে চার্জ ধারণ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। তো জেনারেলি ক্যাপাসিটর তৈরি হয় দুটো পাত দিয়ে, এটাই আপাতত মনে রাখো। একটা পাতে নেগেটিভ চার্জ থাকে, অপরটাতে পজিটিভ চার্জ থাকে। মিড পয়েন্টে আমরা কিছু ডাইইলেকট্রিক্সকে রাখছি, অর্থাৎ ডাইইলেকট্রিক সাবস্ট্যান্সকে রাখছি। সুন্দরভাবে এরা নিজেদেরকে সাজিয়ে রেখেছে। তো আমরা জানি যে ডাইপোল মোমেন্ট তৈরি হবে, আর প্রত্যেকটা ড্র করছি না, কুচুপু কুচুপু। এর আগে আমরা দেখলাম পোলারাইজিং ক্ষমতার কথা। তো সেটাকে ক্যালকুলেট কী করে করব? পোলারাইজ অবস্থায় থাকা এই ডাইইলেকট্রিক্সগুলোর পোলারাইজেশন বা পোলারাইজেশনের ডিগ্রি অর্থাৎ তার মান কিভাবে আমরা বুঝবো যে কত বেশি পোলারাইজড অবস্থায় আছে কি কত কম। তো পোলারাইজেশন ইজ ইকুয়াল টু summation of dipole moment, this is the dipole moment, electric dipole moment divided by per unit volume বা per divided by volume। তো ইউনিট ভলিউমের মধ্যে থাকা মানে একক আয়তনের মধ্যে থাকা যত অ্যাটম আছে সেই সব অ্যাটম তো ডাইপোল ক্রিয়েট করেছে, তাহলে সব অ্যাটম ডাইপোল ক্রিয়েট করার দরুন ডাইপোল মোমেন্ট প্রেজেন্ট হবে। তাহলে সেই নেট ডাইপোল মোমেন্ট, ওর ভেতরে যত পরিমাণ মোমেন্ট তৈরি হয়েছে আর ইউনিট ভলিউমে, সেটাই হচ্ছে পোলারাইজেশনসের মেজারমেন্ট বা পোলারাইজেশন কতটা আছে সেটা বুঝবো। এখন এই পোলারাইজেশন মনে রাখতে হবে ইলেকট্রিক ফিল্ডের প্রপোর্শনাল। কেন? জাস্ট একটু ফিল করো, যদি তোমার এই ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে আমি ইনক্রিজ করে দিই, তাহলে এদের মধ্যে থাকা যে ডাইপোল ডিস্টেন্স আছে সেটা আরও স্ট্রেচ হয়ে বড় হয়ে যাবে, কারণ আরও ইলেকট্রনসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে এবং প্রোটনস বা অর্থাৎ নিউক্লিয়াস সেকশনসটাকে দূরের দিকে রিপালস করবে। তো সেক্ষেত্রে এই ডিস্টেন্স বেড়ে যাবে। এখন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ডিপেন্ড করে, অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের যে ম্যাগনিটিউড থাকে সেটা হচ্ছে কিউ ইন্টু ডি। তো ডিস্টেন্স যত ইনক্রিজ হবে ডাইপোল মোমেন্ট তত ইনক্রিজ হবে, আর ডাইপোল মোমেন্ট যত ইনক্রিজ হবে বলতে পারি পোলারাইজ ক্ষমতা তত ইনক্রিজ হবে। আর এই পোলারাইজ ক্ষমতা ইনক্রিজ করতে হলে ইলেকট্রিক ফিল্ডকে ইনক্রিজ করতে হবে। সো ইলেকট্রিক ফিল্ড আর এই পোলারাইজেশন পরস্পরের সমানুপাতিক রিলেশনে থাকে। ওকে, ভেরি গুড। তো ন্যাচারালি আমরা পোলারাইজেশনের যদি ইউনিট ফাইন্ড করতে চাই, সো কিউ ইউনিট হচ্ছে কুলম, যেহেতু কিউ ডি আর ডিস্টেন্স কিউ, সো কিউর ইউনিট হচ্ছে কুলম, ডির ইউনিট হচ্ছে মিটার আর ডিস্টেন্সের ইউনিট মিটার কিউব। সো ইজ ইকুয়াল টু কুলম পার মিটার স্কোয়ার, যেটা হচ্ছে পোলারাইজেশনের ইউনিট। এখন এটা কিভাবে ওয়ার্ক করে ক্যাপাসিটরকে, মানে গুড কোয়ালিটির ক্যাপাসিটরে প্রেজেন্ট করতে? দেখো, ক্যাপাসিটর হচ্ছে, একটু আগেই আমি বলেছি যে চার্জ ধরে রাখতে পারবে, চার্জ ধারণ ক্ষমতা থাকা, মানে ক্ষমতাযুক্ত একটা ডিভাইস বলতে পারো, মেশিন বলতে পারো, এনিথিং বা অবজেক্ট বলতে পারো এখানে। তো এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স is the ratio of charge to
ভোল্টেজ। তো ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু কিউ আপন ভি। যদি আমরা সেম চার্জকেই ইনপুট করতে চাই, একটু আগেই বলেছি ক্যাপাসিটর চার্জ ধরে রাখে, তো সেম চার্জকে যদি ইনপুট করতে চাই তাহলে কিউ হবে কনস্ট্যান্ট। সো ইফ কিউ ইজ কনস্ট্যান্ট দেন সি ইনভার্স প্রপোর্শনাল অফ ভি। হিয়ার ভি ইজ নট ভলিউম, ভি ইজ ভোল্টেজ। তো ভোল্টেজের সাথে ব্যস্ত সম্পর্কে রিলেট করছে। এখন আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড ভোল্টেজের সাথে সমানুপাতে থাকে। কিভাবে? দেখো, ইলেকট্রিক ফিল্ডের সাথে যে রিলেশন থাকে তা যদি আমরা লিখি ই এক্স দিয়ে, এক্স ডাইরেকশনস বরাবর, তাহলে ডেল ভি আপন ডেল এক্স। ওয়াই ডাইরেকশনস বরাবর যদি ইলেকট্রিক ফিল্ডের সাথে রিলেশন লিখি ডেল ভি আপন ডেল ওয়াই, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড অন জেড ডাইরেকশন দেন ইভি ইউআই। Then the result is equal to negative gradient of voltage. এখন এটা মনে রাখতে হবে তোমাদের, কারণ পোটেনশিয়াল পড়ানোর সময় এটা ডিটেলসে বলবো যে ম্যাটারটা কী আছে। তো সেক্ষেত্রে এই ফাংশন থেকে আমরা বলতে পারি ই প্রপোর্শনাল টু ভি আর ভি প্রপোর্শনাল টু ই, বাট দুটোর ক্ষেত্রে কনস্ট্যান্ট ডিফারেন্ট হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুটোর রিলেশন আছে প্রপোর্শনাল। তাহলে আমরা এখানে থেকে এই জায়গাটায় যদি মেনশন করি, এখানে কিন্তু কিউ কনস্ট্যান্ট, ওকে। তো আমরা লিখতেই পারি ই। এখন একটু আগে আমরা দেখেছি যে পোলারাইজেশন আবার ডিপেন্ড করে এই ইর ওপর। আমি লিখিনি, সরি, মিস্টেকিংলি লেখা হয় না। তো এখানে মনে রাখতে হবে, ও আমি জাস্ট বলেছি, লিখিনি মনে হয় সম্ভবত। পোলারাইজেশনের সাথে ইর রিলেশন কি থাকে? প্রপোর্শনাল। কারণ একটু আগে আমরা বলছিলাম যে এই ফিল্ড যত ইনক্রিজ হয় তাহলে পোলারাইজেশন ক্ষমতা তত ইনক্রিজ হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেম চার্জকে যদি আমরা রাখতে চাই এই ক্যাপাসিটরের মধ্যে, তাহলে দেখা যাচ্ছে যে কম ইলেকট্রিক ফিল্ডের দরুন সেটা রাখা সম্ভব, বিকজ অফ ডাইইলেকট্রিক্স। কারণ ডাইইলেকট্রিক্সের দরুন দেখা যাচ্ছে যে এর যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডাইইলেকট্রিক্স রাখলে সেই ফিল্ড ডিক্রিজ হয়ে যাবে। তো এটা ডিক্রিজ যত হবে ক্যাপাসিটেন্স তত ইনক্রিজ হবে, বিকজ এটা কার উপর ডিপেন্ড করছে? কারণ ই যত ডিক্রিজ হয়ে যাবে, পোলারাইজেশন যত বাড়বে, ইকে তত কি করবে? নিজের মধ্যে স্টোর করে নেবে। তাহলে সেক্ষেত্রে নিজের মধ্যে স্টোর করে নিলে বাইরে, অর্থাৎ এই দুটো পয়েন্টের যে ইলেকট্রিক ফিল্ড থাকে সেটা রিডিউস করে দেবে। সো এটা যত রিডিউস করবে, সেম অ্যামাউন্টের চার্জকে যদি আমরা এখানে ইনপুট করতে চাই, যেহেতু ডিস্টেন্স ইকুয়াল আছে কনস্ট্যান্ট এখানে, তো সেক্ষেত্রে আমরা যদি সেম অ্যামাউন্টের চার্জকে এই ক্যাপাসিটরের মধ্যে রাখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অল্প ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সম্ভব, বা অন্যভাবে বলতে গেলে অল্প ভোল্টেজ রেখেই, কম ভোল্টেজ রেখেই আমরা বেশি পরিমাণ চার্জকে স্টোর করতে পারি। তাহলে যত হায়ার ভোল্টেজের দিকে যাবে অনেক চার্জ স্টোর করতে পারবো। তো সেটাই হচ্ছে ক্যাপাসিট্যান্স। যদি একটু কমপ্লেক্স লেগে থাকে তো কমপ্লেক্স থাক, যখন আমরা ক্যাপাসিটর পড়বো তখন আমরা ডিটেলসে আলোচনা করব। সো ওকে, তাহলে এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা কি দেখলাম? এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা দেখলাম ডাইইলেকট্রিক্স কি, ডাইইলেকট্রিক্স কেন আমরা ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে পড়ছি, কারণ ইলেকট্রিক ফিল্ডকে রিডিউস করতে ডাইইলেকট্রিক্স প্রচুর হেল্প করে। তাহলে ডাইইলেকট্রিক্স যুক্ত কোনো জায়গায় বা ডাইইলেকট্রিক সাবস্ট্যান্স আছে এরকম কোনো জায়গায় যদি আমরা দুটো চার্জ পার্টিকেলকে রেখে দিই, মেবি তাদের অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সের ওপর ডিফারেন্সেস আসবে যদি আমরা ডিফারেন্স ডাইইলেকট্রিক্সকে ওর মাঝখানে প্রেজেন্ট করাই। তো সেটা নিয়ে ছিল পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এক্স্যাক্টলি, বা ওটাকে আরও একটা নামে বলা রিলেটিভ পারমিটিভিটি। সো রিলেটিভ পারমিটিভিটিতে আমরা টোটালি ডিসকাস করেছি, 1 ঘন্টার ফাটাফাটি ক্লাস ছিল। তো আজকে আমরা জেনারেলি আরও দেখলাম যে ইনসুলেটরের সাথে একটা ডাইইলেকট্রিক্সের মধ্যে কী ডিফারেন্সেস থাকে। তো ডাইইলেকট্রিক্স ধরনের যে সাবস্টেন্স থাকে তাদেরকে কীভাবে ডিভাইড করা যায়, তাদের ইলেকট্রিক ফিল্ডে রাখলে কীরকমভাবে ওয়ার্ক করে, ইভেন ক্যাপাসিটর প্রেজেন্টেশনসে ডাইইলেকট্রিক্সের কত বড় ভূমিকা আছে। তো এই নিয়ে আজকের এই ক্লাস ছিল। তো আই হোপ যে তোমরা এই ক্লাসটাকে এনজয় করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস ফুললি। হ্যাভ এ নাইস ডে।